হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের কোনো কিছু ভারী কোনো কিছু হালকা কেন 22 থেকে 23 পাতা এবং বরফ গলে জল হলো জল বাষ্প হলো 23 থেকে 24 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে নিও। চলো শুরু করি। পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা ও কি কি? উত্তর হবে বস্তু যা দিয়ে তৈরি, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। পদার্থের কটি অবস্থা ও কি কি? না, পদার্থের তিনটি অবস্থা। কি কি? না, কঠিন, তরল আর গ্যাস হলো পদার্থের তিনটি অবস্থা। ভর কাকে বলে? কোনো বস্তু যে পরিমাণ পদার্থ দিয়ে তৈরি তাকে বস্তুর ভর বলে। বস্তুর ভর কিসের সাহায্যে মাপা হয়? দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে বস্তুর ভর মাপা হয়। 4 দাগের প্রশ্ন, কোনো বস্তুর ভর বেশি কিভাবে বুঝবে? না, যে জিনিস যত ভারী হয় তার ভর তত বেশি হয়। জলেরও কি ভর আছে? কিভাবে বুঝবে? হ্যাঁ, জলেরও ভর আছে। কিভাবে বুঝবো? না, জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী, এর থেকে বোঝা যায় জলেরও ভর আছে। গ্যাসেরও কি ভর আছে? কিভাবে বুঝবে? হ্যাঁ, গ্যাসেরও ভর আছে। গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায়, আগুন জ্বালালে পড়ে এবং ক্রমশ সিলিন্ডার হালকা হতে থাকে, এর থেকে বোঝা যায় গ্যাসেরও ভর আছে। তোমরা দেখবে যারা গ্যাস সিলিন্ডার আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তারা যখন ভর্তি গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসে তখন প্রচণ্ড ভারী থাকে, তারা কাঁধে করে তাদের অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। আর যখন আমাদের ঘর থেকে খালি সিলিন্ডারটা নিয়ে যায় তখন তারা অনায়াসেই এক হাতে করেই তুলে সিলিন্ডারটা নিয়ে চলে যেতে পারে। একটা ছোট বালির দানা, তারও কি কিছু ভর আছে? হ্যাঁ, বালির দানারও ভর আছে। বরফ গলে জল হলো জল বাষ্প হলো, এখানে কি প্রশ্ন হতে পারে? না, বরফ ভর্তি গ্লাসের বাইরে জলের ফোঁটা দেখা যায় কেন? কি বলবো? না, হাওয়া একটা গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে, তাছাড়াও হাওয়ায় জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। বরফ ভর্তি গ্লাসটি ঠান্ডা হওয়ায় চারপাশের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে গ্লাসের গায়ে জলবিন্দুর আকারে অর্থাৎ ফোঁটা ফোঁটা আকারে জমা হয়, তাই বরফ ভর্তি গ্লাসের বাইরে জলের ফোঁটা দেখা যায়। বরফ থেকে ধোঁয়ার মতো জিনিসটা কি বের হয়? হাওয়ায় থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তাদের গায়ে আলো লেগে ঠিকরোচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। বরফের গ্লাস থেকে অনেকটা উঁচুতে সাদা ধোঁয়া দেখা যায় না কেন? খুব ছোট ছোট জলকণারা তাড়াতাড়ি ডুবে গিয়ে হাওয়ায় মিশে যায়, তখন আর তাদের দেখা যায় না, তাই গ্লাস থেকে অনেকটা উঁচুতে সাদা ধোঁয়া দেখা যায় না। ভাপ কথাটা কোথা থেকে এসেছে? না, বাষ্প কথাটা থেকেই ভাপ কথাটা এসেছে। জলের কটি অবস্থা ও কি কি? জলের তিনটি অবস্থা। জল যখন কঠিন তখন তাকে আমরা বলি বরফ। বরফ গলে হলো তরল জল। তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প। তাহলে জলের তিনটি অবস্থা হলো কঠিন, তরল আর জলীয় বাষ্প। জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো? বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এসব হলো জলের অবস্থার পরিবর্তন। তোমাদের বইতে যে অ্যাক্টিভিটিগুলিতে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলি আলোচনা করি। রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয়, গামছা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? উত্তর হবে ভিজে গামছা রোদ্দুরে রাখলে সূর্যের তাপে জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়।
শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? বাতাসে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প খুব ঠান্ডা হলে ঘন হয়ে জলের ফোঁটা তৈরি করে। শীতকালে রাতে প্রচুর ঠান্ডায় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলের ফোঁটার আকারে ঘাসের উপর জমা হয়। জল ছাড়া আর কি কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? ভাতের ফ্যান খুব ঠান্ডা হয়ে গেলে জমে যায়। শীতকালে দেখবে যদি রাতের দিকে ভাত রান্না করা হয়, সেই ফ্যানটা যদি রেখে দেওয়া হয়, সকালে দেখবে সেই ফ্যানটা জমে যায়। মোম গলে গেলে তা ঠান্ডা হয়ে আবার জমে যায়। শীতকালে নারকেল তেল জমে যায়। প্লাস্টিক গলিয়ে ঠান্ডা করলে জমে যায়। শীতকালে নারকেল তেলের শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে। কি করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বের করে মাথায় মাখবে? না, উত্তর হবে নারকেল তেলের শিশিটাকে একটু গরম করলে বা রোদে রাখলে বা গরম জলের মধ্যে রাখলে তেল গলে যাবে, তখন ওই তেল মাথায় মাখা যাবে। জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয়। এবার এই অল্প ভিজে কাপড়ে ইস্ত্রি ঘষলে কি হতে দেখবে? না, গরম ইস্ত্রিতে থাকা উত্তাপ ভিজে কাপড়ে ওই তাপ লাগলে জল বাষ্পে পরিণত হয়ে উবে যাবে আর জামাও ইস্ত্রি হয়ে যাবে। অর্থাৎ গরম ইস্ত্রিতে গরম থাকে আর ভিজে কাপড়ের ওপর সেই ইস্ত্রিটা ঘষলে কি হবে না, সেই জলটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে আর জামাটাও শুকিয়ে যাবে এবং ইস্ত্রি হয়ে যাবে। মেঘ কিভাবে সৃষ্টি হয়? না, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি হয়। এই জলের ফোঁটা জমাট বেঁধে মেঘ তৈরি হয়। অর্থাৎ গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম, সেই গরম বা সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল কি হয় না, বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে, মানে বাতাস সেই যে জলীয় বাষ্প মাটি থেকে অনেকটা উঁচুতে উঠে এবং যত ওপরে উঠবে তত বাতাসটা ঠান্ডা হতে থাকে, সেই জলীয় বাষ্পটা ঠান্ডা হতে থাকে। আর ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটাগুলো জমাট বেঁধে তখন মেঘ তৈরি হয়। শিলাবৃষ্টি কিভাবে হয়? এই যে বললাম না, গ্রীষ্মকালে সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। বাতাসে জলীয় বাষ্প মিশে সেটা মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয়। কখনো কখনো সেই জল আরও ঠান্ডা হয়ে জমাট বেঁধে বরফের টুকরো তৈরি করে। কালবৈশাখী ঝড়ের সময় এই বরফের টুকরোগুলো যখন এসে পড়ে তখন আমরা বলি যে শিল পড়ছে বা শিলাবৃষ্টি হচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন হয়, শিলা মানে কি? শিলা মানে পাথর। যদিও ওগুলো পাথর নয়, তবুও কঠিন তো বটে, তাই তাকে শিলা বলা হয়। মানে শিলা মানে তো পাথর, কিন্তু বরফে যে টুকরোগুলো পড়ে সেগুলো তো পাথর নয়, কিন্তু সেগুলো পাথরের মতোই কঠিন, তাই জন্য তাকে বলা হয় শিলাবৃষ্টি। শিলা থেকেই শিল কথাটা এসেছে। প্রশ্ন হতে পারে শিল কথাটা কোথা থেকে এসেছে? শিলা থেকে শিল কথাটা এসেছে। আর শিলা মানে কি? শিলা মানে হলো পাথর। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।